ভোট প্রচার নিয়ে যখন তপ্ত গ্রীষ্মে কার্যত ভোট ময়দান অন্তত পূর্ব মেদিনীপুর তপ্ত, তখন দেখা যাচ্ছে বামপ্রার্থী তিনি কিন্তু হাটে মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু বামপ্রার্থীর কি স্ট্যান্ড পয়েন্ট চাকরিহারাদের নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় ইস্যু। আমার সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সায়নদা, সিপিআইএম বা বামফ্রন্ট তাদের এই চাকরিহারাদের নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট? আমরা প্রথম থেকে যে পয়েন্টে ছিলাম আজকেও সে পয়েন্টেই আছি। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে, আমরা অযোগ্যরা যাতে না চাকরিতে থাকে আমরা তার পক্ষে, আমরা সেই দাবিতে অনড় আছি। যোগ্যদেরকে চাকরিতে রাখতে হবে, যোগ্যদেরকে চাকরিটা দিতে হবে, যারা অযোগ্য হিসেবে ছিলেন তাদেরকে চাকরি থেকে সরাতে হবে। এর সাথে সাথেই যে বা যারা এই অযোগ্যদেরকে চাকরি দিয়েছে, যে বা যারা টাকা নিয়েছে, মাথা থেকে পা অবধি গ্রেফতার করতে হবে। দেখুন, আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোটা বাংলার মানুষকে ভেবে দেখবার জন্য অনুরোধ করছি। এই এসএসসি 2016 দুর্নীতি, টেট 2014 দুর্নীতি গোটা ভারতবর্ষের একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান সময়ের মুখ্যমন্ত্রীও যেমন জড়িত, যে দুর্নীতিতে বর্তমান সময়ের বিরোধী দলনেতাও জড়িত। এটা শুধুমাত্র রাজনীতি করবার জন্য বলছি না, আমি আপনাকে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দিচ্ছি। 2016 সালের এসএসসি মন্ত্রিসভার সিদ্ধান্তে তৈরি হয়েছিল। 2016 সালের এসএসসি তার যে প্যানেল উত্তীর্ণ হওয়ার পরে তাতে যে নিয়োগ করা হয়েছে, র্যাঙ্ক জাম করানো হয়েছে, এবং এসএসসিতে যারা আন্দোলন করছিলেন 2019 সালে লোকসভা ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি একটা কমিটি গঠন করে দেব, পার্থ এখানে রয়েছে, পার্থর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার নির্দেশে একটা 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এই নিয়োগগুলো করেছে। সেই কমিটির মাথায় কে ছিলেন? পার্থ চ্যাটার্জি। সেই কমিটির মাথাতে ছিলেন শান্তি প্রসাদ সিনহা, দুজনেই এখন জেলে রয়েছেন। কলকাতা হাইকোর্টে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ তারা স্পষ্টত জানিয়ে দিয়েছিল এই যে 5 জনের কমিটি, এই 5 জনের কমিটিটা অবৈধ এবং বেআইনি। তাহলে এই কমিটির যে সিদ্ধান্ত সেটা তো মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে শরিক তো শুভেন্দু অধিকারী নিজে। তাহলে সেই শুভেন্দু অধিকারী যিনি 2020 সালের ডিসেম্বর অবধি তৃণমূলে ছিলেন, তিনি আজকে গা বাঁচাতে কোনো দিন পারেন না, কখনো পারেন না। তৃণমূলের প্রত্যেক কটা দুর্নীতির সাথে এই অধিকারী পরিবারের প্রত্যক্ষ পরোক্ষ যোগসাজশ আছে। চাকরি চুরি করেছিল বিশ্বজিৎ কুণ্ডু, বর্ধমানের কালনার বিধায়ক। নিজের মুখে সাংবাদিকদেরকে বলেছিলেন আমি 65টা চাকরি বিক্রি করেছি, আমার বউকে চাকরি দিয়েছে, শালিকে চাকরি দিয়েছি। সেই বিশ্বজিৎ কুণ্ডুকে তৃণমূল ছেড়ে শুভেন্দুবাবুর সাথে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। সেই বিশ্বজিৎ কুণ্ডুকে বর্ধমানের কালনা থেকে বিজেপি প্রার্থী করলো। আপনি এবার আমাকে বলুন তো, চাকরি চোরকে সাথে নিয়ে শুভেন্দুবাবু চাকরি চোরেদের বিরুদ্ধে লড়াই করছিলেন? হতে পারে পশ্চিমবাংলায় কোনো কালে এ সমস্ত গল্প দেওয়া সম্ভব? আপনি কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্টের কথা বলছিলেন। কেন্দ্রের মোদী সরকার বলেছিল বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে। আজকে শুভেন্দুবাবু উত্তর দিক, কোথায় গেল 2 কোটি বেকার যুবকের চাকরি? হলদিয়ার মানুষ জানে না? হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এইচডি এর মাথায় বসে শুভেন্দুবাবু নিজের দায়িত্ব নিয়ে একের পর এক কলকারখানাকে তাড়িয়েছে হলদিয়া থেকে। এবিজি গ্রুপকে কে তাড়িয়েছিল? শুভেন্দু অধিকারী তাড়িয়েছিল। ওটা বাংলার মানুষ আমরা জানি না। কালীঘাটের ব্যানার্জি পরিবার এই পশ্চিমবাংলার বেকারদেরকে নিয়ে চিন্তিত না, অধিকারী পরিবার কাঁথির এরা বাংলার বেকার যুবকদেরকে নিয়ে চিন্তিত। এই দুই পরিবার কেবলমাত্র চিন্তিত নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো নিয়ে আর নিজেরা কি করে ক্ষমতায় থাকবো তা নিয়ে। এর বাইরের বাংলার মানুষ মরলো বাঁচলো এদের কিচ্ছু যায় আসে না।